কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা আগের পর্বে মহিলাদের বন্ধ্যত্বতার কারণ, তার হোমিও চিকিৎসা, তার প্যাথোলজিক্যাল টেস্ট এবং কিভাবে সমাধান করা যায় বিস্তারিত আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব পুরুষের বন্ধ্যত্বতার কারণ। আজকের সমাজে আমরা শুধু মহিলাদেরকেই বন্ধ্যত্বতার জন্য দায়ী করি। একদিকে যেমন মহিলারা দায়ী, অন্যদিকে পুরুষরাও এই বন্ধ্যত্বতার জন্য কম দায়ী নয়। ঢালাওভাবে একজন মহিলাকে বন্ধ্যত্বতার জন্য দায়ী করা ঠিক না। আজকে আমরা সবাই ব্যস্ত লাইফ লিভ করছি। এই ব্যস্ততার মাঝে আমাদের অবশ্যই অনাগত সন্তান দরকার, প্রয়োজন, সুখ স্বাচ্ছন্দ্য দরকার। সব মিলিয়ে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য একটা অনাগত ভবিষ্যৎ দরকার। স্বামী স্ত্রীর যৌথ মিলনের মাধ্যমে একটা অনাগত ভবিষ্যৎ তৈরি হয়, আর এটাকে ঘিরেই মানুষ স্বপ্ন দেখে, বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। তখনই বিপত্তি ঘটে যখন স্বামী এবং স্ত্রী উভয়ের চেষ্টার পরেও বাচ্চা কনসেপ্ট নেয় না। তাকেই এক কথাই স্টেরিলিটি বলে। আর স্টেরিলিটির পিছনে শুধু মহিলাই দায়ী নয়, পুরুষও দায়ী থাকে। যখন আমরা দেখব মহিলাদের ট্রিটমেন্ট করার পরেও বাচ্চা কনসেপ্ট নিচ্ছে না, তখন অবশ্যই পুরুষের ব্যাপারটা একবার হলেও চিন্তা করে দেখব। আমরা অনেকে রোগ না হলে সাধারণত ডাক্তারের কাছে যাই না। আমরা মনে করি প্রত্যেক পুরুষেরই একবার ফার্টালিটি টেস্ট করা উচিত। যদি রোগ থাকে, অর্থাৎ রোগের পূর্ব ইতিহাস থাকে, প্রিভিয়াস হিস্টোরি যদি থাকে, তাহলে তো কথাই নেই, তাহলে তো টেস্ট করবই। আর যদি প্রিভিয়াস হিস্টোরি নাও থাকে, তারপরেও যদি জৈবিক কোনো সমস্যা হয়, সেক্সুয়াল কোনো প্রবলেম হয়, সেক্সুয়াল ডিসফাংশন হয়, ইজাকুলেশন কুইক বা প্রি ইজাকুলেশন হয়, সেই ক্ষেত্রেও আমরা ফার্টালিটি টেস্ট করব। তাহলে কী কারণে প্রবলেমটা হচ্ছে সেটাকে আমরা সহজে ফাইন্ড আউট করতে পারব। তদ অনুযায়ী ট্রিটমেন্ট করলে আমরা অতি সহজে এর সমাধান করতে পারব। কী কী টেস্ট সাধারণত করলে আমরা এই ফার্টালিটি প্রবলেমটা সলভ করতে পারব? সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট সিমেন্স অ্যানালাইসিস। এই সিমেন্স অ্যানালাইসিস করলে আমরা সহজে, অর্থাৎ বীজের আকার, বীজের ধরন, বীজের গুণগত মান, এটা দেখে আমরা সহজে অ্যানালাইসিস করতে পারবো যে একজন সক্ষম পুরুষ কিনা, এবং তার এই সিমেন্স দিয়ে বাচ্চা কনসেপ্ট হবে কি হবে না। বন্ধ্যত্বতার জন্য যে কারণগুলোকে সামনে দাঁড় করাইছি, তার প্রথম পয়েন্ট হচ্ছে মেডিকেল হিস্ট্রি অ্যাসেসমেন্ট। দ্বিতীয় কারণ সিমেন্স অ্যানালাইসিস। তৃতীয় কারণ হরমোনাল ইমব্যালেন্স। তো প্রথমে আমরা মেডিকেল হিস্ট্রি অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ রোগীর পূর্ব কোনো কারণ আছে কি না, এই সেক্সুয়াল ডিসঅর্ডারের পিছনে পূর্ব কোনো হিস্ট্রি আছে কি না। হতে পারে তার অস্ত্রোপচার, দীর্ঘদিন ধরে ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন, অ্যালকোহল অথবা মদ্যপান হতে পারে। আমরা যখন ডাক্তারের কাছে যাব, তার পূর্ব হিস্ট্রি জানার পরে ডাক্তার তাকে সুপরামর্শ দিবে কি কি অ্যাভয়েড করলে বা কি কি সংশোধন করলে এই সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে। এটা হচ্ছে মেডিকেল হিস্ট্রি অ্যাসেসমেন্ট।
দ্বিতীয় হচ্ছে সিমেন্স অ্যানালাইসিস। একজন পুরুষের কমপক্ষে 3 থেকে 4 দিন সহবাস বাদ দিয়ে সিমেন্স অ্যানালাইসিস করা হয়। আর এই সিমেন্স অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যাবে যে সত্যিকার অর্থে তার বন্ধ্যত্বতার কারণ আছে কি নেই। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাব পরবর্তীতে। থার্ড অপশান যেটা, রক্তের মাধ্যমে আমরা হরমোনাল লেভেল চেক করব। এটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে হরমোন ঠিক আছে কিনা। এই 3টা পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত স্টালিটি অর্থাৎ বন্ধ্যত্বতা কারণ ফাইন্ড আউট করতে পারবো। এবার আসি সিমেন্স অ্যানালাইসিস সম্পর্কে। সিমেন টেস্ট পুরুষের জন্য একটি গুরুত্বপূর্ণ টেস্ট। এটাকে ইনফার্টিলিটি টেস্টও বলা যেতে পারে, আবার অনেকে বন্ধ্যত্ব টেস্টও বলে। এই টেস্টটা অত্যন্ত সেন্সিটিভ। এই টেস্টের সঠিক রিপোর্ট নির্ভর করে 3টি বিষয়ের উপর। প্রথম বিষয় সঠিক স্পাম কালেকশন করা, দ্বিতীয় দ্রুত সময়ে পরীক্ষা করা, তৃতীয় অভিজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা পরীক্ষা করা। সিমেন্স অ্যানালাইসিসের রিপোর্ট সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমত আলোচনা করব পরিমাণ। বীজের পরিমাণ কতটুকু হতে পারে, সেটা হতে হবে 0.5 মিলি। এর বেশি হতে পারে, কিন্তু এর কম হলে মনে করতে হবে সমস্যা আছে। প্রধানত 3টি কারণ উল্লেখ করা যেতে পারে। ভাস ডিফারেন্স ব্লক হতে পারে, হরমোনের প্রবলেমস হতে পারে, হরমোনের ইমব্যালেন্স হতে পারে বা প্রবলেম হতে পারে, সেমিনাল ভ্যাসিকলে ব্লক থাকতে পারে। আমরা যদি এর রং নিয়ে আলোচনা করি, অর্থাৎ সিমেন্সের বা স্পামের রং কেমন হবে, এর রং হবে ছাই বর্ণের কালার, ধূসর ছাই বর্ণের কালার হতে হবে। এর ঘনত্ব হবে 18। যদি কম হয় বা পাতলা হয় তাহলে বুঝতে হবে সমস্যা আছে। এর সমস্যা কি আছে? অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাব পায়খানা করতে গেলে কোদ দিলে বীজ বের হয়ে আসে, তখন অবশ্যই বুঝতে হবে সিমেন্সটা অনেক পাতলা হয়ে গেছে। এবার আসি স্পার্ম কাউন্ট সম্পর্কে। একজন সুস্থ পুরুষের সিমেনে 40 থেকে 100 মিলি স্পার্ম থাকে। সিমেন্স অ্যানালাইসিস করার পরে যে রিপোর্ট আসে, এই রিপোর্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ কমেন্টসে যে কথাগুলো লেখা থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে আলোচনা করব অলিগো স্পার্মিয়া, অর্থাৎ এটি নর্মাল যে রেশিও থাকে তার থেকে স্পার্ম কম থাকে, তাকে বলা হয় অলিগো স্পার্মিয়া। এবার আসি অ্যাজো স্পার্মিয়া, অর্থাৎ যে সিমেন্সে কোনো শুক্রকীট থাকে না, এটাকে বলা হয় অ্যাজিও স্পার্মিয়া। এটা চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা করা খুবই কঠিন। শুধু অ্যালোপ্যাথি নয়, হোমিওপ্যাথিতেও এর চিকিৎসা করা খুবই কঠিন। এর সফলতার হার 5%, 95% ফেইল। কারণ ম্যাক্সিমাম দেখা যায় জেনেটিক কারণেই এই প্রবলেমটা হয়। যদি ক্রিয়েটিভ ডিজিজ হয় তাহলে এটা সমাধান করা সম্ভব, কিন্তু যদি ইনহেরিটেড ডিজিজ হয় তাহলে এটা কখনোই সমস্যার সমাধান করা সম্ভব না। অ্যাজোস্পার্মিয়া অনেক সময় ডিজিজ থেকে হয়, যেমন কারো দেখা যায় দীর্ঘদিন ইজাকুলেশন অর্থাৎ প্রি ইজাকুলেশন, ইনফেকশান, ভেরিকোসেল প্রবলেম, ক্রনিক ডিজিজ, কিডনি, ডায়াবেটিস, ডাক্স প্রবলেম, হরমোনাল ইমব্যালেন্স, এই প্রবলেম যদি থাকে, এই প্রবলেমগুলো সলভ করলে তাহলে
অ্যাজিস্পার্মিয়া সমাধান করা সম্ভব। যদি ইনহেরিটেড ডিজিজ হয় তাহলে কখনোই এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। আবার কিছু কিছু ঔষধ এবং বদ অভ্যাসের কারণেই স্পাম কম হতে পারে। যেমন দীর্ঘদিন কেউ যদি অ্যালকোহল পান করে, অতিরিক্ত অভ্যাস অর্থাৎ ফাস্টফুড, অ্যালকোহল জাতীয় পণ্য, কোমল পানীয় এগুলো খাওয়ার পরে ওজন দিনকে দিন হাই হচ্ছে, এর কারণেও স্পাম কম হতে পারে। মদ, বিড়ি, সিগারেট খাওয়ার কারণেও হতে পারে। এবার আসি মোর্টালিটি নিয়ে, অর্থাৎ একটা সিমেন্স অ্যানালাইসিস করলে কত পার্সেন্ট মোর্টালিটি থাকতে হবে। 40 অথবা 40-এর ঊর্ধ্বে মর্টালিটি থাকতে হবে, তবে কখনোই 32%-এর নিচে নয়। 32%-এর নিচে যদি মর্টালিটি থাকে তাহলে অবশ্যই মনে করতে হবে সমস্যা আছে। আর এই সমস্যা সমাধান না করে কখনো ইনফার্টিলিটি প্রবলেম সমাধান করা যাবে না। এবার আসি অ্যাস্থেরোজু স্পার্মিয়া, অর্থাৎ স্পামের যে শুক্রকীটগুলো আছে সেগুলোর মুভমেন্ট কম। এটা কী কী কারণে হতে পারে? এটাও হতে পারে দীর্ঘদিন যদি কেউ অ্যালকোহল পান করে, অনিয়ন্ত্রিত বদঅভ্যাস থাকে, যেমন রাত্রি যাপন করে, বিভিন্ন রকম ঔষধ বা ড্রাগ গ্রহণ করে, বা ইনফেকশন থাকে, এগুলোর কারণেও স্পাম কম মুভমেন্ট হতে পারে। এবার আসি ডায়াবেটি, অর্থাৎ জীবন্ত স্পাম। সিমেন্স অ্যানালাইসিস করলে কমসে কম 58% জীবন্ত স্পাম থাকতে হবে। এর নিচে যদি থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই সমস্যা আছে, আর এই সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। নেক্রোজো স্পার্মিয়া, অর্থাৎ কোনো জীবন্ত স্পাম থাকেই না। এটা অত্যন্ত জটিল সমস্যা। এই সমস্যা থাকলে ইনফার্টিলিটি প্রকট, এটা সমাধান করাও অত্যন্ত কঠিন। যদি ইনহেরিটেড ডিজিজ হয় তাহলে তো এটা সমস্যার সমাধান করা দুর্বিষহ হবে। যদি রোগের কারণে হয় বা ডিজিজের কারণে হয় তাহলে সমস্যার সমাধান করা যাবে ইনশাআল্লাহ। এবার আসি মরফোলজি সম্পর্কে আলোচনা করব। মরফোলজি হচ্ছে সিমেন্স অ্যানালাইসিস করে যে স্পাম পাওয়া যায় তার শেপ, আকৃতি ঠিক আছে কিনা, অর্থাৎ কমপক্ষে 4% স্পামের শেপ, আকৃতি ঠিক থাকতে হবে। টেট্রাজো স্পার্মিয়া, অর্থাৎ স্পামের শেপ, আকৃতি ঠিক না থাকা, এটা দেখে আমরা বুঝবো যে স্পামের শেপ, আকৃতি কোনোটাই ঠিক নেই। এবার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা প্রায়ই প্রি-ইজাকুলেশনের প্রবলেম নিয়ে কথা বলি। অনেকে বলে যে আমার সিমেন্সের ধারণ ক্ষমতা খুব কম, অনেকে বলে আমাদের দ্রুত বীর্যপাত হয়। আসলে এক্স্যাক্ট এটা টাইম কত, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আমার 5-7 মিনিটই হয়, আমার 2-1 মিনিটই হয়। আসলে প্রকৃতপক্ষে কোনটা সমস্যা? এটাকে বলা হয় লিকুইফিকেশন, অর্থাৎ বীর্য ধারণ করার ক্ষমতা। এক্স্যাক্ট টাইম হচ্ছে 20 থেকে 30 মিনিট। এর কম হতে পারে কিন্তু এর বেশি যেন না হয়, এটা হচ্ছে স্বাভাবিক সময়। এই সময় হলে তাহলে ঠিক আছে। যদি এর বেশি সময় ধরে বীর্য ধারণ করে থাকে, বীর্য সক্ষমতা থাকে, তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে। তাহলে বুঝতে হবে দুইটা সমস্যা আছে, পোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে অথবা সেমিনাল ভেরিকল ইনফেকশন আসে। আমরা অনেক সময় দেখি সিমেন্স অ্যানালাইসিস রিপোর্টে পিএইচের মান থাকে, পিএইচের মান হবে 7.2 এর উপরে। রিপোর্টে আরেকটা বিষয় দেখি পার্সেল লেখা থাকে, যদি থাকে তাহলে বুঝতে হবে ইনফেকশন আছে, যদি নীল থাকে তাহলে বুঝতে হবে কোনো ইনফেকশন নাই। সিমেন্সের পরিমাণ কম মানেই জীবন জটিলতাপূর্ণ নয়। অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। আর একটা টেস্টের পরীক্ষার এলোমেলো মানেই নিজেকে বিমোচ্ছ করা যাবে না। আপনার উচিত একটা ভালো টেস্ট করা, অর্থাৎ অন্য জায়গায় কমসে কম যদি কোনো প্রবলেম ফেস করেন 3টে টেস্ট করবেন কমসে কম, এবং টেস্ট হতে হবে একজন ভালো মানের ল্যাব থেকে, অভিজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা করতে হবে, এবং রোগীদের অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে সুপরামর্শ করতে হবে। এই সমস্যাগুলো যদি সমাধান করি রিপোর্ট অনুযায়ী, তাহলে আমরা অতি সহজে বন্ধ্যাত্বের এই সমস্যা থেকে বেরিয়ে আসতাম। আর আমরা একটা জিনিস মনে রাখবো
বন্ধ্যাত্ব শুধু পুরুষের ক্ষেত্রেই হয় না, অথবা মহিলার ক্ষেত্রেই হয় না। প্রকৃত কারণ বা প্রকৃত সমস্যা কার জন্য হয়েছে সেটা প্রথম কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, তদ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে অতি সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। বন্ধ্যাত্ব একটা জটিল সমস্যা, এটা পরিবারে এবং সমাজের কাছে নিজেকে অবহেলিত করে ফেলে। অনেকের এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়। তাই অযাচিতভাবে কাউকে দোষারোপ না করে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ এ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে এই কামনা করি। কলেজের পর ওয়ারলেসে নামবেন, তারপরে পাশে কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের 2য় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। প্রাইম সুইট, অপোজিটে হোসেন বেকারি অ্যান্ড কনফেকশনারি, একটু পরেই ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল, এর পাশ দিয়ে চলে যাবেন একটু সামনে, যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।